হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ভেক্টরের নেক্সট টপিক, যেটা ভেরিয়াস টাইপস অফ ভেক্টর আর হোয়াট ইজ ইউনিট ভেক্টর, তার নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা যে আলোচনাটা শেষ করেছিলাম, সেই আলোচনাটা ছিল যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এখানে আমরা দেখেছিলাম দুটি ভেক্টরের মধ্যে কোন অ্যাঙ্গেলটিকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলবো। এবং সেখানে একটি জিনিস আমরা শিখেছিলাম যে যদি দুটি ভেক্টর টেল অ্যাড থাকছিল, তাহলে সেই দুটি ভেক্টরের মধ্যেকার ছোট কোণটিকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলছিলাম। এবং যদি হেড অ্যাড থাকছিল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদের মধ্যেকার ছোট অ্যাঙ্গেলটিকেই অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলছিলাম। কিন্তু যদি হেড আর টেল অ্যাড থাকছিল, তখন সেক্ষেত্রে তাদের যে অ্যাঙ্গেলটি তাদের মধ্যে ছিল, সেই অ্যাঙ্গেলটির থেকে 180 ডিগ্রি মাইনাস, বা বলতে পারি তাদের ওই হেড টেল যেখানে অ্যাড, তাদের যে বাইরের দিকে যে অ্যাঙ্গেলটি পাবো, সেই অ্যাঙ্গেলটিকে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলছিলাম। তাহলে আজ আমরা এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করি ভেরিয়াস টাইপস অফ ভেক্টর, মানে আজকে আমাদের যা টপিক, এই যে ভেরিয়াস টাইপস অফ ভেক্টর, এই টপিকটি আলোচনা করব। তো প্রথমেই এক ধরনের ভেক্টর আছে যার নাম আমরা বলে থাকি প্যারালাল ভেক্টরস। আমি এখন দুটো ভেক্টর ধরলাম এটি হচ্ছে একটি এ ভেক্টর, এবং আরেকটি ভেক্টর এটি ধরলাম বি ভেক্টর। তো দেখো, যদি দুটি ভেক্টর টেল আমি অ্যাড করি বা হেড অ্যাড করি, হ্যাঁ টেল অ্যাড করি বা হেড অ্যাড করি, তারপরে যদি তাদের মধ্যেকার কোণ 0 ডিগ্রি হয়, তবে তাদেরকে আমরা প্যারালাল ভেক্টরস বলি, যাকে বাংলায় বলে সমান্তরাল ভেক্টরস। দেখা যাক কেমন। ধরো আমি এই বি ভেক্টরটিকে ধরলাম এবং এর প্যারালাল শিফট ঘটিয়ে এই বি এর টেল আর এ এর টেলকে একসাথে অ্যাড করে দিলাম। তাহলে দেখো, তুমি লক্ষ্য করো এখানে বি এর এবং এর মধ্যেকার কোণ কিন্তু 0 ডিগ্রি, তাই এদেরকে আমরা প্যারালাল ভেক্টরস বলতে পারি। বা ধরো বি ভেক্টরের হেড আর এ ভেক্টরের হেডকে অ্যাড করতাম, তাহলে ঠিক দেখো এখানে অ্যাড হতো, তখনও কিন্তু তাদের মধ্যেকার ছোট অ্যাঙ্গেলটি 0 ডিগ্রি হতো। অর্থাৎ এ এবং বি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটি কত হবে না 0 ডিগ্রি। মানে খুব সহজ ভাষায় যদি বলতে হয়, দুটি ভেক্টরের মধ্যেকার কোণ যদি 0 ডিগ্রি হয়, তবে তাদেরকে আমরা পরস্পরের প্যারালাল ভেক্টরস বলবো, বাংলায় বলবো সমান্তরাল ভেক্টর। অর্থাৎ এখানে এ এবং বি এর মধ্যেকার কোণ 0 ডিগ্রি, অর্থাৎ এ এবং বি পরস্পরের সমান্তরাল ভেক্টরস। একটু বলে রাখি, এই টপিক থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু খুবই কম। শুধুমাত্র অঙ্ক যখন শুরু করব আমরা, ভেক্টর যোগ বিয়োগ গুণ, তখন আমাদের ক্ষেত্রে যদি প্যারালাল ভেক্টরস কোনো অঙ্কে আমাদের লেখা থাকবে প্যারালাল ভেক্টরস বা সমান্তরাল ভেক্টর, সেক্ষেত্রে বোঝা আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিলাম প্যারালাল ভেক্টর। এরপরে আসে অ্যান্টি প্যারালাল ভেক্টরস। তো কথাতেই বুঝতে পারছো, অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে প্যারালালের উল্টো। ধরলাম যদি এটা এ ভেক্টর আছে, আর যদি ধরলাম এটি হচ্ছে বি ভেক্টর, তাহলে দেখো যদি আমি এ এর টেল আর বি এর টেল অ্যাড করে দিই, তাহলে এদের মধ্যেকার কোণ কিন্তু 180 হবে। চলো দেখে নিই আমরা। তাহলে আমরা বিকে ধরলাম, দেখো বিকে ধরে এনে প্যারালাল শিফট ঘটিয়ে যদি বি এর টেলের সঙ্গে এ এর টেলকে অ্যাড করে দিই, তাহলে দেখো এদের মধ্যেকার কোণ 180 ডিগ্রি। এই যে টেল অ্যাড হলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটি 180 হবে, বা এদিকটার অ্যাঙ্গেলটা নিলে 180 হবে। তাহলে যদি এমন কোনো কন্ডিশন পাচ্ছি যেক্ষেত্রে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তখন সেই দুটি ভেক্টরকে আমরা অ্যান্টি প্যারালাল ভেক্টরস বলবো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণ করে আছে, তাই এদেরকে আমরা অ্যান্টি প্যারালাল ভেক্টরস বলবো। বা খুব সহজ ভাষায়, যদি দুটি ভেক্টর পরস্পরের সঙ্গে একই অভিমুখে থাকে, তখন তাকে আমরা প্যারালাল ভেক্টরস বলি, এবং যদি দুটি ভেক্টর পরস্পরের বিপরীত অভিমুখে থাকে, তবে তাকে আমরা অ্যান্টি প্যারালাল ভেক্টরস বলি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুব সহজ জিনিস। এর পরের টপিকে চলে যায়। এর পরের যে ভেক্টরটি পাবো তাকে আমরা বলি ইকুয়াল ভেক্টরস। এই স্লাইডটাতে আমরা সেটি বুঝে নিই, তাহলে ভালো হবে। তাহলে এর পরের যে ভেক্টরটি আছে তাকে আমরা বলি ইকুয়াল ভেক্টরস। এর মানে কি, ধরো দুটি ভেক্টর নিলাম, এই ধরো এখানে ধরলাম এ ভেক্টর এবং বি ভেক্টর আছে। তো প্রথম শর্ত হচ্ছে ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে তাদেরকে প্যারালাল ভেক্টরস হতেই হবে। তাহলে যদি আমি এই দুটি ভেক্টরকে ইকুয়াল ভেক্টরস তখনই বলবো এই দুটি ভেক্টরের মধ্যেকার কোণ 0 ডিগ্রি হবে,
এবং তারা একই মানের হবে। অর্থাৎ যদি এখানে এ ভেক্টর সমান 10 নিউটন ইস্ট হয়, তাহলে বি ভেক্টরকেও 10 নিউটন ইস্টই হতে হবে। অর্থাৎ মানে এবং দিকে একই দিকে থাকলে তাদেরকে আমরা ইকুয়াল ভেক্টরস বলবো। এর মানে কি হলো? এর মানে হলো যে ইকুয়াল ভেক্টরস হতে গেলে ফার্স্ট কন্ডিশনই হচ্ছে তাদেরকে প্যারালাল ভেক্টরস হতে হবে। যদি প্যারালাল ভেক্টরস না হয় তাহলে ইকুয়াল ভেক্টরস হওয়া সম্ভব নয়। তার সাথে আমরা একটা কি শর্ত অ্যাড করলাম, যে এর সাথেও আরেকটি শর্ত হলো কি তাদের ম্যাগনিটিউডটাকেও ইকুয়াল হতে হবে। অর্থাৎ কি বলতে চাইলাম, দুটি ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড সমেত যদি প্যারালাল ভেক্টরস হয়ে যায় তাহলে তাদেরকে আমরা ইকুয়াল ভেক্টরস বলবো। তাহলে খুব সহজ ভাষায় আবারও বলা যেতে পারে দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাকে আমরা ইকুয়াল ভেক্টরস বলবো। এরপরে আসছে অপোজিট ভেক্টরস। দেখো, যেমন ইকুয়াল ভেক্টরস হতে গেলে আমাদেরকে ম্যাগনিটিউড ইকুয়াল আর প্যারালাল হতেই হবে, তেমনই অপোজিট ভেক্টর হতে গেলে সেই দুটি ভেক্টরকে ইকুয়াল ম্যাগনিটিউড তো হতে হবেই, তার সাথে কিন্তু অ্যান্টি প্যারালাল হতে হবে। এর মানে কি, এর জাস্ট ইকুয়াল ভেক্টরের জাস্ট উল্টো। মানে কি না, ধরো যদি এইখানে দেখো এ ভেক্টরের যদি মান হয় 10 নিউটন ইস্ট, তাহলে বি ভেক্টরের মান হতে হবে 10 নিউটন ওয়েস্ট। মানে জাস্ট এর উল্টোই হতে হবে, মান সেম থাকবে কিন্তু জাস্ট উল্টো হতে হবে, অর্থাৎ অ্যান্টি প্যারালাল হতে হবে। মানে মান এক থাকবে, অ্যাঙ্গেল 180 হবে। অ্যান্টি প্যারালাল প্লাস সেম ম্যাগনিটিউড, তাকে আমরা বলবো অপোজিট ভেক্টর। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো। এরপরে আসছি কোপ্ল্যানার ভেক্টরস। কোপ্ল্যানার, তো এখানে ওয়ার্ডেই আছে প্লেনার, মানে কি, মানে একই প্লেনে লাই করে। অর্থাৎ কেমন, ধরো তোমাকে আমি বললাম এখানে দেখানো একটু অসুবিধা হবে, সামনে থাকলে ভালো এটা দেখানো যেত, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। ধরো তোমাকে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিলাম, এটা বললাম এক্স, এটা বললাম ওয়াই, এটা বললাম জেড। তাহলে দেখো এক্স আর ওয়াই কি মিলে আমরা একটা প্লেন কল্পনা করতে পারি। এই যে ধরো ধরো এটা একটা প্লেন, এই যে প্লেনটা আছে, এই প্লেনের উপর আমি যতগুলো ভেক্টর রাখি, অর্থাৎ তুমি ভাবো আর বাড়ির এক পাশে দেওয়ালে তুমি যতগুলি খুশি তুমি ভেক্টর আঁকলে, তুমি যেমনই আঁকো সেই ভেক্টরগুলি প্রত্যেকটি পরস্পরের কোপ্ল্যানার ভেক্টর হবে। এর মানে কি, মানে একটি প্লেনের উপর যতগুলি ভেক্টর লাই করতে পারে তাদের প্রত্যেককে আমরা একে অপরের কোপ্ল্যানার ভেক্টর বলবো। যদি তুমি তোমার বাড়ির একটি দেওয়ালে যতগুলি ভেক্টর রাখা যায় প্রত্যেকটি হবে কোপ্ল্যানার, আর একটি দেওয়ালের সঙ্গে অপর একটি দেওয়ালের ভেক্টরটি কিন্তু কোপ্ল্যানার নয়। ঠিক, তাহলে এখানে বলতে চাইছি যে ওয়াই এক্স প্লেনে যে ভেক্টরগুলি আছে এরা কিন্তু সবাই কোপ্ল্যানার। কিন্তু ধরো আমি ধরলাম যে এই ওয়াই জেডও একটি ধরলাম প্লেন আছে। এই যে প্লেনটি আছে, এই প্লেনে তুমি যতগুলি ভেক্টর রাখবে, এই যে যতগুলি নীল দিয়ে আঁকলাম ততগুলি কিন্তু কোপ্ল্যানার। কিন্তু এই সাদাগুলি নীলগুলির সঙ্গে কখনোই কিন্তু কোপ্ল্যানার হতে পারবে না, তারা পরস্পরে একটি অন্য প্লেনে লাই করছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আসছে কোলিনিয়ার ভেক্টর। এটার মানে কি, কোলিনিয়ার মানে হচ্ছে যে একই লাইন বরাবর থাকবে। অর্থাৎ যদি আমি আগের স্লাইডে যাই, যত অ্যান্টি প্যারালাল আর প্যারালাল ভেক্টরস হয় তারা প্রত্যেকেই কোলিনিয়ার, মানে একই লাইনে লাই করে। কেমন, ধরো তোমাকে আমি বললাম এই ভেক্টরটি, এই ভেক্টরটি, এই ভেক্টরটি, এই ভেক্টরটি, এই ভেক্টর, সবগুলি, এই সব ভেক্টরগুলি কিন্তু পরস্পরের কোলিনিয়ার ভেক্টর। অর্থাৎ দেখো যে সব কোলিনিয়ার ভেক্টর কিন্তু একই প্লেনে লাই করবে। অর্থাৎ বলা যেতে পারে কোলিনিয়ার ভেক্টর মনে হচ্ছে যদি দুটি ভেক্টরের মধ্যেকার কোণ হয় 0 ডিগ্রি হবে অর 180 হবে, তবেই তাকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। আর এটা তোমরা বুঝতে পারছো যে কোলিনিয়ার ভেক্টর হতে গেলে তাকে কোপ্ল্যানার ভেক্টর হতে হবেই। একই প্লেনে লাই না করলে কখনো অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হওয়া সম্ভব নয়। তাহলে সব কোলিনিয়ার ভেক্টরই কিন্তু কোপ্ল্যানার ভেক্টরস, কিন্তু সব কোপ্ল্যানার ভেক্টরস কিন্তু কোলিনিয়ার ভেক্টর হতে পারবে না। তো এরপরে আমরা চলে যাচ্ছি ইউনিট ভেক্টরে। তো এই যে ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টরের কথাতেই এর ডেফিনেশন লুকিয়ে আছে। যেমন দেখো এই যে আমি লিখছি ইউনিট ভেক্টর, এই ইউনিট কথার অর্থ হচ্ছে এক,
তাহলে ইউনিট ভেক্টর মানে কি? যার মান হচ্ছে 1 এবং সেটি ভেক্টর। অর্থাৎ যে কোনো ভেক্টর যার মান হয় 1 তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। একটু অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি তোমাকে একটি সংখ্যা দিলাম। ধরো আমি তোমাকে বললাম যে একটি সংখ্যা আছে 6। তুমি এর সাথে কোনো কিছু যোগ করতে পারবে না, কোনো কিছু বিয়োগ করতে পারবে না, বা কোনো কিছু গুণ করতে পারবে না। অর্থাৎ তুমি এর সাথে কোনো কিছু অ্যাড করতে পারবে না, সাবট্রাকশন করতে পারবে না, বা মাল্টিপ্লিকেশন করতে পারবে না। তাহলে তুমি এই 6কে কীভাবে 1 করবে? তাহলে খুব সাধারণ বিষয়, তুমি তাহলে এই 6কে 6 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে 1 চলে আসবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারছি যে যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যার মান দিয়েই ভাগ করা হয় তবে তাহলে আমরা 1 পেয়ে থাকি। ঠিক একইভাবে ধরো তোমাকে আমি বললাম 10 নিউটন ইস্ট একটি ভেক্টর আছে। তাহলে যদি আমাকে একে একক ভেক্টর করতে হয় তাহলে তার মানটিকে 1 করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কী করব? আগেই বলেছি, যদি কোনো রাশিকে 1 করতে হয়, কোনো কিছু যোগ বিয়োগ গুণ না করে, তাহলে সেই রাশির মানকে দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে এখানে আমরা 10 নিউটন ইস্টকে যদি 10 নিউটন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো? তারপরে আমরা পারবো শুধু 1 ইস্ট। দেখো এখানে খেয়াল করো, এখানে কিন্তু এই 1 ইস্ট তুমি শুধুমাত্র ইস্ট লিখতে পারো, কারণ 1 লেখা না লেখা সমান। তাহলে অর্থাৎ ইউনিট ভেক্টর একমাত্র আমাদেরকে দিককে দেখায়। ইউনিট ভেক্টরের ফিজিক্যাল সিগনিফিক্যান্স হলো যে এটি এমন একটি ভেক্টর যার মান 1 এবং এটি শুধুমাত্র একটি দিককে নির্দেশ করে। তাহলে এখানে তো আমরা দেখতে পেলাম যদি একটি ভেক্টরের মান এবং দিক উল্লেখ থাকে তাহলে আমরা খুব সহজেই সেই মান দিয়ে তাকে ভাগ করে একক ভেক্টরে পরিণত করতে পারি। কিন্তু এখন আমরা জানবো যে একটি কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ভেক্টরকে কীভাবে লিখব, তার দ্বারা কীভাবে একটি ইউনিট ভেক্টর আমরা তৈরি করব। তো দেখো, একটা সহজ উদাহরণ দ্বারা তোমাদেরকে বোঝায়। ধরো তোমাকে আমি বললাম এদিকে একটি লাল রাস্তা আছে, এদিকে একটি নীল রাস্তা আছে, এবং এদিকে একটি ইয়েলো রাস্তা আছে, হলুদ রাস্তা আছে। ধরলাম তোমার একটি বন্ধু এইখানে এই মাঝবিন্দুতে দাঁড়িয়ে ছিল। এখন সে এই মাঝবিন্দু থেকে বা মধ্যবিন্দু থেকে, যাকে আমরা অরিজিন বা মূলবিন্দু বলি, সেখান থেকে 4 পা লাল রাস্তা বরাবর সে হেঁটে এলো। ধরলাম এখন সে এখানে দাঁড়িয়ে আছে। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমার বন্ধু এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তখন আমি তোমাকে বলবো যে তোমার বন্ধু মূলবিন্দু থেকে লাল রাস্তা বরাবর 4 পা দূরে এগিয়ে আছে বা 4 পা দূরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে আমি কি দেখতে পারি যে তোমার বন্ধু 4 পা লাল রাস্তা বরাবর এগিয়ে গেছে। আবার ধরো যদি তোমার বন্ধু এই নীল রাস্তা বরাবর আরও 5 পা গেল, ধরো তারপর ধরো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এখন এখানে তোমার বন্ধু 4 পা লাল এসেছে, তারপরে এদিক বরাবর আরও 5 পা নীল গেছে। অর্থাৎ যদি তুমি আমায় জিজ্ঞেস করো তোমার বন্ধু এখন কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে বা তোমার বন্ধুর ঠিক অবস্থান কোথায়, তখন আমি তোমাকে বলবো যে তোমার বন্ধুর অবস্থান হচ্ছে 4 পা লাল বরাবর গিয়ে 5 পা নীল বরাবর যেতে হবে, তবেই তোমার বন্ধুর অবস্থান খুঁজে পাওয়া যাবে। তাহলে একইভাবে যদি সে 4 পা লাল 5 পা নীল ও 6 পা হলুদ যেত, তখন আমি সেক্ষেত্রে 4 লাল প্লাস 5 নীল প্লাস 6 পা হলুদ লিখতাম। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? দেখো এখানে এই যে লাল বা নীল বা এই যে হলুদ, এরা কিন্তু একমাত্র আমার ডাইরেকশন দেখানোর জন্য। অর্থাৎ এখানে লাল নীল হলুদ কিন্তু ডাইরেকশন নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে যদি এটি এক্স অ্যাক্সিস হতো, এটি ওয়াই অ্যাক্সিস হতো এবং এটি জেড অ্যাক্সিস হতো, সেই ভেক্টরের ক্ষেত্রেও একটি নির্দেশক আছে বা একটি দিক নির্দেশক আছে। সেই দিক নির্দেশক এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর দিক নির্দেশ করে। ঠিক যেমন এখানে লাল নীল আর হলুদ করছিল, তাদের একটি নির্দিষ্ট প্রতীক চিহ্নও আছে এবং নামও আছে। তাদের নামগুলি হলো এবং প্রতীক চিহ্নগুলি হলো এক্স অ্যাক্সিস বরাবর তাকে আমরা বলে থাকি আই হ্যাট, ওয়াই অ্যাক্সিস বরাবর বলে থাকি জে হ্যাট, এবং জেড অ্যাক্সিস বরাবর বলে থাকি কে হ্যাট। একটু বলে দিই, এই হ্যাট কথার অর্থ হলো, ক্যাপও বলতে পারি। এই হ্যাট কথা বা ক্যাপ কথার অর্থ হলো যে আমরা এখানে একক ভেক্টরকে নির্দেশ করছি। অর্থাৎ এখানে এই যে আই হ্যাটের মান 1, শুধুমাত্র এক্স অ্যাক্সিসকে দিককে দেখানোর জন্য এই আই হ্যাটটি ব্যবহার করা হয়েছে।
তাই এখন থেকে আমরা জানবো যে যেখানেই হ্যাট দেখতে পাবো সেটির মানে হবে একক ভেক্টর, অর্থাৎ সেটি শুধুমাত্র দিককে নির্দেশ করবে। তাহলে তোমার বন্ধুর পজিশনকে ডেসক্রাইব করতে চাই, তাহলে তোমার বন্ধু আগে 4 পা এই বরাবর এসেছিল, মানে লাল রাস্তা বরাবর, তাহলে সেই লাল জায়গাটিকে আমি এখন আই হ্যাট দিয়ে ইন্ডিকেট করতে পারি। তারপরে 5 পা গিয়েছিল নীল রাস্তা বরাবর, তাহলে প্লাস দিয়ে 5 জে হ্যাট বলতে পারি। এবং তারপরে 6 পা গেছিল হলুদ রাস্তা বরাবর, তাহলে 6 কে হ্যাট বলতে পারি। অর্থাৎ এখানে আমরা খুব সহজেই একটি ভেক্টরকে নির্দেশ করে দিলাম। তাহলে আমরা এখানে খুব সহজেই এই আই জে কে দ্বারা একটি নির্দিষ্ট দিককে নির্দেশ করে দিলাম। আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, এইভাবেই আমরা কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে মনে করো আমি তোমাকে বললাম একটি ভেক্টর আছে এ ভেক্টর, তাহলে এই এ ভেক্টরকে 3টি কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করার জন্য ধরো আমি লিখলাম a1 আই হ্যাট প্লাস a2 জে হ্যাট প্লাস a3 কে হ্যাট। এর মানে হলো যে এক্স অ্যাক্সিস বরাবর এই ভেক্টরটি মান হচ্ছে a1, ওয়াই অ্যাক্সিস বরাবর এই ভেক্টরটির মান হচ্ছে a2 এবং জেড অ্যাক্সিস বরাবর এই ভেক্টরটির মান হচ্ছে a3। কিন্তু মোট মানটি আমরা কিন্তু a1 বা a2 বা a3 বলতে পারবো না। অর্থাৎ বলতে চাইছি এখানে এই ভেক্টরটি যেটি আছে তার কিন্তু মোট মান a1ও নয়, a2ও নয়, a3ও নয়। তাহলে এর মোট মান কত? তাহলে এর অরিজিনাল মোট মান, যাকে আমরা বলি ম্যাগনিটিউড বা পরম মান, তার মান কত হবে? সেই মানটি হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, তার রুট। তাহলে এখানে কিন্তু এই যে a1 আই হ্যাট ছিল সেটি ছিল এক্স অক্ষ বরাবর ভেক্টরটির মান, এই যে a2 ছিল সেটি ছিল ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটির মান, এবং a3 ছিল কে অক্ষ বরাবর ভেক্টরটির মান। কিন্তু মোট যখন আমরা পরম মান বার করতে যাব এই ভেক্টরটি, তখন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল অ্যাক্সিস বরাবর যা মান ছিল তার স্কোয়ার করে তার রুট করতে হয়। এটি হলো পরম মান নির্ণয় করার পদ্ধতি। দেখার বিষয় যে এই পরম মানে কখনো মাইনাস সাইন আসবে না। দেখে নাও, যদি a1 যদি মাইনাস a1ও হতো, কিন্তু আমি যদি মাইনাস a1 এর স্কোয়ার করতাম তাহলে সেটি কিন্তু প্লাস a1 স্কোয়ারই হয়ে যেত। অর্থাৎ এখানে কিন্তু কোনোভাবেই মাইনাস মান পাওয়ার কোনো গল্প নেই। তাহলে এখন আমরা এ ভেক্টরও পেয়ে গেলাম, এ ভেক্টরের মানও পেয়ে গেলাম। তাহলে যদি আমি তোমাকে এখন এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে বলি, তাহলে আগেই বলেছিলাম যে হ্যাট দিয়ে একক ভেক্টর বোঝায়। তাহলে আমি এখন এ হ্যাট দিলাম, তাহলে আমরা জানি যে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলে তাহলে আমরা তার একক ভেক্টরটি পেয়ে যাই। তাহলে এখন আমরা এ ভেক্টরকে যদি তার পরম মান দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাব, যাকে আমরা এ হ্যাট দিয়ে লিখব। অর্থাৎ এ হ্যাট সমান কী লিখতে পারি? তাহলে এ হ্যাট সমান আমরা লিখতে পারি a1 আই হ্যাট প্লাস a2 জে হ্যাট প্লাস a3 কে হ্যাট হোল বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। তাহলে খুব সহজেই আমরা একক ভেক্টরটি কি সেটি বুঝতে পারলাম। এবং এখন তুমি দেখো, আমি একটি অঙ্কের উদাহরণ দ্বারা তোমাকে বুঝিয়েও দিই। ধরো তোমাকে আমি বললাম যে একটি ভেক্টর আছে a1, তার মান ধরলাম 2 আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট প্লাস কে হ্যাট। তাহলে এই ভেক্টরটির একক ভেক্টর তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা দেখো ভেক্টরটি তাহলে দেওয়া আছে, এই 2 আই হ্যাট মানে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর ভেক্টরটির মান কত না 2, এখানে -2 মানে হলো কি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটির মান কত না -2, এবং জেড অক্ষ বরাবর অর্থাৎ কে হ্যাট ভেক্টরটির মান হলো 1। এখন যদি আমাকে এই যে এ ভেক্টরটি বলেছে, এই এ ভেক্টরটি যদি আমাকে একক ভেক্টর বার করতে বলে, তাহলে আমি আগে লিখব এ হ্যাট বা এ ক্যাপ। তাহলে আগে আমি লিখব এ ক্যাপ বা এ হ্যাট, তারপরে কি লিখব না ফর্মুলাটি কি, যে ভেক্টরের একক ভেক্টর বার করব তার সেই ভেক্টরটি বাই সেই ভেক্টরের পরম মানটি। তাহলে এখানে এই ভেক্টরটির আগে লিখে দিলাম 2 আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট প্লাস কে হ্যাট হোল মান বের করার ফর্মুলা কী ছিল, এই ইন্ডিভিজুয়াল যে মানগুলি আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর তাদের স্কোয়ার করবো আগে। লাস্ট এখানে দেখুন -2 আছে, তার -2 এর স্কোয়ার করলাম, এখানে তো 1 আছে তার স্কোয়ার করে দিলাম, তারপরে তার হোল রুট। তাহলে এখানে কত লিখতে পারি 2 আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট প্লাস কে হ্যাট হোল বাই, এখানে দেখো কত আসছে 4 প্লাস 4 প্লাস 1 মানে 9। অর্থাৎ এখানে এ হ্যাট কত আসবে 2 আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট, এখানে আসবে √9। অর্থাৎ এ হ্যাট ইকুয়াল টু আসবে 2 আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট প্লাস কে হ্যাট হোল বাই 3। তাহলে এইভাবে আমরা একক ভেক্টর নির্ণয় করব। আশা করব তোমরা এটি বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক করে দিও
যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।